আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বাগতম। কেমন আছো এবং কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটি দেখছো? কেমন কাটলো তোমাদের আজকের দিন? এবং বর্ষা বাদলে বন্যার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো তাদের প্রতি সমবেদনা রেখে আজকের ক্লাসটি আমরা শুরু করছি। তো প্রথমেই তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই, আমাকে তোমরা ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, এবং সেই সাথে কে কোন জায়গা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছে সেটাও একটু আমাদেরকে জানিয়ে দিবে, ঠিক আছে? তো আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত হয়ে গিয়েছো। তো আমাদের শিক্ষার্থীরা অনেক আন্তরিক এবং অনেকক্ষণ ধরে ক্লাসের জন্য তারা বসে থাকে। তো যথারীতি আমরা আজকের ক্লাসে যুক্ত হলাম অলরেডি। আমাদের পেজে ফাইনালি আমাদের 118,000 অর্থাৎ 1,18,000 শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। তো তোমরা আমাদের নিশ্চয়ই ক্লাসের যে লিঙ্ক সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে আমাদের মেসেঞ্জারের যে চ্যানেল আছে সেখানে আমরা দিয়ে দেই। তো মেসেঞ্জার চ্যানেল তোমরা যারা এখনো লিঙ্ক পাও নাই, তোমাদের বলবো আমাদের পড়ালেখার পেজে প্রথমেই আছে আমাদের চ্যানেলটা। অর্থাৎ তোমরা যারা আমাদের পড়ালেখা পেজে প্রথম আসো, তোমাদের বলবো আমাদের পড়ালেখা পেজে প্রথমেই কিন্তু এই যে দেখো যে আমাদের একটা চ্যানেল আছে, এই যে পড়ালেখা ক্লাস লিঙ্ক যেটা আছে ওটাতে ক্লিক করলেই তোমরা কিন্তু ঢুকতে পারো। এটা পড়ালেখা চ্যানেল, আমাদের যে পেজ সেই পেজের প্রথমেই ক্লাস লিঙ্ক আছে, এখানে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে। আজকে আমরা পড়বো সিভিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 এবং ইতিপূর্বে এই টপিকের উপরে আমরা একটা ক্লাস আমরা নিয়েছি। তো ওই একটা ক্লাসে আমরা একটা সিকিউ পড়ছিলাম, কিছু এমসিকিউ পড়ছিলাম এবং বিশেষ করে আমরা এমসিকিউ পড়ছি এবং সেই সাথে আমরা টপিক গুলো ক্লিয়ার করছিলাম যে হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমীরের বিষয়ে। আজকে আমরা নবাব আব্দুল লতিফের বিষয়ে পড়বো। তার আগেই তোমাদেরকে একটু বলবো কে কোন জায়গা থেকে আজকের লাইভটি দেখছো, এবং সাথে এটাও বলো আমাকে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। আলফি যুক্ত হয়েছে, ফরিদ ইসলাম এবং আলী সায়াত, কামরুন নাহার যুক্ত হয়েছে রাঙ্গামাটি থেকে, তিন্নি সরকার যুক্ত হয়েছে আমাদের সাথে। আমাদের তিন্নি আমরা এখন সিভিক্স পড়ছি। ফাহিম ফাহাদ ওয়ালাইকুম আসসালাম। এবং আরো যারা যুক্ত হয়েছে কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো একটু জানাও, এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা এটা আমি এখনো কারো কাছ থেকে পাই নাই, কমেন্ট পাই নাই। তো তোমরা একটু কমেন্টস করলে আমার জন্য সুবিধা হয়, কারণ আমি বুঝতে পারতেছি না কারণ তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা সেটা। তো কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো এবং তোমাদের আমাদের যে পড়ালেখার যে নিয়মিত আয়োজন সেই আয়োজনে তোমাদের কতটুকু উপকার হচ্ছে সেটাও আমাদের একটু বলতে হবে। আচ্ছা ঠিক আছে, কি স্যার শুনতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা তাহলে ক্লাসে চলে যাব, তার আগে একটু সময় নিচ্ছি যাতে বাকিরাও যুক্ত হতে পারে। মৌলভীবাজার থেকে তোমাদের এলাকায় কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে এখন বলো তো দেখি, যে কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম কেয়া, এবং সুমি আক্তার যুক্ত হয়েছে আমাদের সাথে, এবং এর পাশাপাশি তাসমিন যুক্ত হয়েছে, এবং আচ্ছা আরো যারা যুক্ত হয়েছে, সজীব নমস্কার, মাহি যুক্ত হয়েছে কক্সবাজার, এই তুমি মাহি কক্সবাজার থেকে কোন, আলফিয়া আক্তার রংপুর থেকে যুক্ত হয়েছে। ওকে ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাব। সিলেট থেকে আমাদের সাথে তিন্নি যুক্ত আছেন, সজীব কিশোরগঞ্জ থেকে। সোশ্যাল ওয়ার্ক ফার্স্ট পেপার সাবজেক্টে একটু করাতেন প্লিজ। সিদ্দিকা সালিম অবন্তী, সোশ্যাল ওয়ার্কটা তোমাদের অনেকেরই রিকোয়েস্ট থাকে, বাট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টটা না থাকার কারণে আমাদের এইখানে সোশ্যাল ওয়ার্কটা তেমন একটা চর্চা নাই চট্টগ্রামে, যার কারণে আমরা এটা দিতে পারি না। মারিয়া সুলতানা যুক্ত হয়েছে বগুড়া থেকে, এবং আশিক শান্ত গাজীপুর থেকে, কামরুন নাহার যুক্ত হয়েছে, এবং সৌরাত হাসান যুক্ত হয়েছে যথারীতি। আমরা কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। আচ্ছা, এবং তোমরা যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদের বৃষ্টির পরিস্থিতি আমাকে একটু জানাও। ইয়াসমিন হক ইস্যু যুক্ত হয়েছে, আমি ভালো আছি। আনাস ওয়ালাইকুম আসসালাম। আনাস তুমি তো কমার্সের স্টুডেন্ট, তুমি কি আর্টসের স্টুডেন্ট? তুমি তো কমার্সের স্টুডেন্ট, যাই হোক তুমি ক্লাসে আছো সেটা জানতে পারলাম। এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন বুশরা আক্তার, এবং সিলেট থেকে ইয়াসমিন, ইউসুফ কক্সবাজার থেকে, আমি আসতেছি কক্সবাজার। আচ্ছা ইউসুফ কক্সবাজার থেকে কোথায় আসতেছে বলো? চট্টগ্রাম আসতেছো? চট্টগ্রাম আসলে দেখা করিও আমাদের সাথে।
আচ্ছা, এরপরে খরগোশ যুক্ত হয়েছেন এবং মিটু যুক্ত হয়েছে আমাদের সাথে। যাই হোক, একটা খরগোশও যুক্ত হয়েছে, যে সবাই চলে আসো দল বল নিয়ে, খরগোশ বলো, বিড়াল ছানা বলো, কুকুর ছানা বলো, সবাইকে নিয়ে আসো, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা কথা আর বাড়াবো না, বৃষ্টি নেই। আচ্ছা, অনেক জায়গায় কিন্তু বন্যা হয়েছে, খুব বাজে অবস্থা বৃষ্টি। হ্যাঁ সুরাত, চট্টগ্রামে যেমন হচ্ছে ঠিক একইভাবে উপকূলীয় এলাকার জন্য আমাদের সমবেদনা আছে, কারণ উপকূলীয় এলাকায় বিশেষ করে যেই সব এলাকা উপকূলীয়, সেই এলাকাগুলোতে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি গত ক্লাসের কয়েকটা এমসিকিউ তোমাদেরকে আজকে পড়াবো, তারপরেই হচ্ছে আমরা আজকে নতুন একটা টপিক যাব, যেটা আচ্ছা, গত ক্লাসে এটা তোমরা নিশ্চয়ই পড়ছো, ফরাইজি আন্দোলনের যিনি প্রবক্তা, হ্যাঁ অনেকে এটাতেও ভুল করবে, ঠিক আছে। সকালে একটু হয়েছিল, বাট তারপর রোদ উঠছিল। আচ্ছা, বৃষ্টি আক্তার, তুমি কোন এলাকা থেকে? খুব ভালো না। আচ্ছা, এখন বৃষ্টি হয় নাই। আচ্ছা, আশিক শান্ত বলছে বৃষ্টি হয় নাই, কিন্তু উপকূলীয় এলাকা কিন্তু ডুবে যাচ্ছে, অনেক এলাকায় বৃষ্টির কারণে ভয়াবহ অবস্থা। আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা চলে যাই, এটা তো তোমরা পারবে, কারণ ফরাইজি আন্দোলন নিয়ে আমি গত ক্লাসে তোমাদেরকে এটা পড়িয়েছি। এরপর হচ্ছে আন্দোলনের সাথে কার নাম জড়িত, এটাও তোমরা পারবে। হাজী শরীয়তুল্লাহর নাম জড়িত। এরপরে সরি ফর নয়েস, আসলে উপরে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল হঠাৎ করে, এটা হওয়ার কথা না এত রাতে। ও মাই গড। এরপরের প্রশ্ন আমরা যাই, 3 নাম্বার, যেটা ফরাইজি আন্দোলনের মুসলমানদের মনে কি জাগ্রত করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ফরাইজি আন্দোলনের মাধ্যমে, এই যে ফরাইজি আন্দোলনের একটা ফলাফল আমি তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম, সেই ফলাফলের মধ্যে কিন্তু আমাদের বিষয় ছিল যে মুসলমানদের মনে কি জাগ্রত করে, এই জিনিসটা কিন্তু ছিল। হ্যাঁ, তো মুসলমানদের মনে হিংসা, আত্মবিশ্বাস, দায়িত্বশীলতা না মমত্ববোধ, কোনটা জাগ্রত করেছিল, এইটা কিন্তু তোমাদের অনেকের কনফিউশন তৈরি করতে পারে। শেয়ার দিলাম ভাই, রূপালী আক্তার, রূপালী, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে অনেকে কিন্তু ক্লাস করে, বাট ক্লাস শেয়ার করে না, এটা অবশ্যই নিজস্ব চয়েস। আমি মনে করি যে যতক্ষণ তুমি ক্লাস করো, ততক্ষণ তোমার টাইম লাইনে অন্তত আমাদের ক্লাসটা শেয়ার করে রাখতে পারো, এতে করে তোমার কোনো ক্ষতি নাই। হ্যাঁ, তোমার কোনো ক্ষতি নাই, তবে আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি, সব স্টুডেন্টরা বা অনেক স্টুডেন্টরাই সেই ক্লাসগুলো করতে পারবে, এটা একটা আমাদের সুবিধা আর কি। ওকে, আচ্ছা, অনেকেই আত্মবিশ্বাসের কথা বলেছ, চমৎকার। আত্মবিশ্বাস, অর্থাৎ মুসলমানদের মনে আত্মবিশ্বাস জেগেছিল এই ফরায়েজি আন্দোলনের মাধ্যমে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, ফরায়েজি কোন শব্দ থেকে এসছে, এটা তোমরা নিশ্চয়ই পারবে, যে তোমার এটা কোন শব্দ থেকে আসছে। জাস্ট এখানে ফরায়েজ, ফরস এবং ফজর এবং হচ্ছে ফরাস, যারা আফসা আফসা পড়ে, আফসা আফসা বুঝো তো, মানে হচ্ছে তোমার আফসা আফসা বলতে ফ্রান্সিস ব্যাকনের একটা কথা আছে, যেটা হচ্ছে কি, কিছু বই আছে হচ্ছে আফসা আফসা পড়া, কিছু বই আছে যে তোমার গল্পের মতো পড়া, কিছু বই আছে গিলে ফেলা। হ্যাঁ, তো সেরকম আফসা আফসা যারা পড়ছে, তারা হচ্ছে এই জিনিসটাতে ভুল করে আসবে পরীক্ষার খাতায় গিয়ে, তাড়াহুড়া করতে গিয়ে, অনেকে আবার উত্তর তাড়াহুড়া করতে গিয়ে ফরজের জায়গায় ফজর মেরে দিয়ে আসবে, তো উত্তরে হচ্ছে গুল্লা পরাট করে না, এই গুল্লা পরাট গুলো কিন্তু একজনে মানে 4টা অপশনের মধ্যে একটা করা যায়, তো তুমি কোনো কারণে ফজর মারি দিছো, তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো পারবে। এরপরে আমি আরেকটা অপশনে চলে যাই, যেমন ধরো এখানে একটা উদ্দীপক আছে, জনাব জহির উদ্দিন একজন ধার্মিক এবং সংস্কারমূলক মানসিকতা সম্পন্ন ব্যক্তি, তিনি এমন একটি সমাজের কল্পনা করেন। হ্যাঁ, আজকে স্টুডেন্টের সংখ্যা কম হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে যে বিভিন্ন অঞ্চলে এখন অতিবৃষ্টির কারণে বন্যা এলাকা হয়েছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই সাথে যে তারা বিদ্যুৎ থেকেও কিন্তু বঞ্চিত হয়েছে, আবার অনেক জায়গায় নেটওয়ার্ক নাই, এটা একটা সমস্যা। কক্সবাজারে বিশেষ করে এবং সাতক্ষীরা এবং হচ্ছে ভোলা, তারপরে হচ্ছে আরো বিভিন্ন অঞ্চলে যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেখানে আর কি। তো ওইরকম অঞ্চল থেকে কেউ আসো কিনা, যদি থাকো তাহলে একটু কমেন্টস করে জানাতে পারো যে আমি অমুক এলাকায় এখানে বৃষ্টি হচ্ছে, এরকম জানাইতে পারো। তো এখানে দেখো যে জনাব জহির একজন ধার্মিক, তাহলে তার সাথে আমরা যেটা মিল করতে পারি সেটা হচ্ছে কি, হয় এখানে ধার্মিক ও সংস্কারমূলক মানসিকতা সম্পন্ন, তিনি এমন একটি সমাজের কল্পনা করেন যেখানে কুসংস্কার মুক্ত, ধর্মের অবশ্যই পালনীয় ফরজ, তাহলে এটা ফরাইজি আন্দোলনের কথা বলছে। আর ফরাইজি আন্দোলন যিনি নেতৃত্ব দিয়েছেন, ফরাইজি আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি কে, যে তোমার ফরাইজি আন্দোলনের নেতৃত্ব হাজী শরীয়তুল্লাহ এবং তার প্রবর্তিত
এই আন্দোলন ফরাইজি আন্দোলন। তো এগুলো তোমরা পারবা। এইগুলো কেন আমি দিচ্ছি, যে গত ক্লাসটা একটু রিভিউ করতেছে আর কি, যে কেন বা কিরকম তোমরা পারছো। তো উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আন্দোলনটাই হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম রাজনৈতিক আন্দোলন না, ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন এবং খেলাফত আন্দোলনের সূচনা এটাও না। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে তোমার ভুল, দ্বিতীয়টা হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা উত্তর পেলাম 2। এরপরে প্রশ্নে যাই যে বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন। বারাসাত বিদ্রোহের থাকার কারণে ক্লাসটার কন্টিনিউ করতে পারলাম না। বৃষ্টি, ঠিক আছে, তুমি আসার কারণে কতজনের যে হৃদয় ভেঙে গেল, হ্যাঁ, অনেক মানুষের কষ্ট, হ্যাঁ, বৃষ্টি আসার কারণে। স্যার লেট হয়ে গেল, ওকে সমস্যা নাই, আমরা সবাই শুরু করেছি। তাহলে এখানে দেখো বারাসাত বিদ্রোহের নেতা কে, এটা একটু কমেন্টস করো তো দেখি। 6 নম্বরের না 7 নম্বরের উত্তর, আমরা 7 নম্বরের 2 বলেছে তিতুমির। বারাসাত বিদ্রোহ, ওই যে বারাসাত বিদ্রোহ, বারাসাত এলাকা তিনি জয় করে তিনি নিজেকে নবাব ঘোষণা করেছিলেন। নবাব, হ্যাঁ নবাব, এটাও কিন্তু মনে রাখতে হবে যে তিনি নিজেকে কি ঘোষণা করেছিলেন, নবাব ঘোষণা করেছিলেন। ওকে, 7 নম্বরের উত্তর ফারিহা, নোবা এবং হচ্ছে আলফি, তাসমিয়া এবং হচ্ছে সুরাত হাসান এবং আরো অনেকেই সঠিক উত্তর করতেছো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত ভালো রেসপন্স করার জন্য। ইবা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। এরপরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে কি 10 নাম্বার, আমরা 10টা পড়বো এখান থেকে। এরপরে আমরা একটা টপিক পড়বো, সেটা হচ্ছে কি নবাব আব্দুল লতিফের বিষয়ে। ঠিক আছে, নবাব আব্দুল লতিফের বিষয়ে আমরা না জানলে কিন্তু আবার তার এমসিকিউ গুলো করতে পারবো না। তো বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? তো নিশ্চয়ই তোমরা বলবে যে বাঁশের কেল্লা আর কে, যে শহীদ তিতুমির। আমি জানি তোমরা এটাই উত্তর করবে। তো কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন বা কত সালে বাঁশের কেল্লা যুদ্ধ হয়েছিল? তোমরা একটু বাঁশের কেল্লার যুদ্ধটা বা বাঁশের কেল্লার যে সংগ্রাম, হ্যাঁ, সেই ব্রিটিশদের বিরুদ্ধে যে সংগ্রাম, বাঁশের কেল্লার সংগ্রামটি কত সালে অবতীর্ণ হয়েছে? তাহলে যে বাঁশের কেল্লা, অর্থাৎ যে তোমার সেই নারকেল বাড়িয়ার যে বাঁশের কেল্লা যে যুদ্ধটা হয়েছিল, সে কত সালে হয়েছিল সেটাও একটু তোমরা জানাবে। 8 নম্বরের উত্তর বাঁশের কেল্লা, আমি জানি তোমরা এটা পারবে, কিন্তু কত সালে হয়েছে সেটা একটু বলো। এক্সাম সেরে ক্লাসে আসলাম। সাথী কেন, এটা কেন এক্সাম সেরে ক্লাসে আসতে হবে কেন? এক্সাম দিয়ে দাও। হ্যাঁ, ক্লাসগুলো থাকবে, এক্সাম কিন্তু থাকবে না। আমাদের স্পেশাল বেসের অর্থাৎ হচ্ছে র্যাপিড বেসের এক্সাম চলছে। তোমরা এক্সাম দাও, ক্লাসে আসার দরকার নেই, ক্লাস রেকর্ড করতে পারবা, তোমরা আগে এক্সাম দিয়ে দাও। এরপর দেখো, যদিও বা রেকর্ডেড ক্লাস তেমন একটা করা হয় না, রেকর্ডেড ক্লাস করা হয় না, যে লাইভে যেভাবে আগ্রহ নিয়ে ক্লাস করা হয়, রেকর্ডেড ক্লাস করা হয় না। ঠিক আছে, তো আলিসা আয়াত বলছে যে 8-এর 1, ওই যে সালটা বলতে বললাম, সালটা 1800, তানিশা 1831 বলছে, মাহি 1825 বলতেছে, হ্যাঁ ফাজিল একটা। এরপর দেখো, এরপরের প্রশ্ন হচ্ছে কি বাঁশের কেল্লার সাথে কোন নেতার নাম জড়িত? নিশ্চয়ই তোমরা পারবে, তিতুমির। এরপরের প্রশ্ন হচ্ছে কি নারকেল বাড়িয়ার যুদ্ধ সেনাপতি কে ছিলেন? এটা একটু তোমরা উত্তর করো। কার নেতৃত্বে যে নারকেল বাড়িয়ার যুদ্ধ, অর্থাৎ হচ্ছে বাঁশের কেল্লার যুদ্ধ, কোনটা, যে বাঁশের কেল্লার যে যুদ্ধ, সেই যুদ্ধটা, কেল্লার যে যুদ্ধ সেটা কার মাধ্যমে হয়েছে, মানে সরি বাঁশের কেল্লা হবে, ঠিক আছে, বাঁশের কেল্লার যে যুদ্ধ, এই বাঁশের কেল্লার যুদ্ধটা তোমার কার নেতৃত্বে হয়েছে, অর্থাৎ কোন সেনাপতির নেতৃত্বে? এটা আমি তোমাদেরকে বলছিলাম যে একজন ইংরেজ সেনাপতি। তো এখানে ম্যাকডোনাল্ড, তারপরে স্কন্স, এর পাশাপাশি ওয়াটসন এবং স্টুয়ার্ডের কথা বলছে। তো এখানে কার নেতৃত্ব হয়েছিল? 10 নম্বরের গ বলেছে। আচ্ছা, তারপরে আমি দেখতেছি যেমন তারমিন সুলতানা সাইমা বলছে যে স্টুয়ার্ডের নেতৃত্বে, সাথী আক্তার বলছে স্টুয়ার্ডের নেতৃত্বে। ওকে, তাহলে আমরা এটা রাখি, এটুকুই রাখি। এখন আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে নবাব আব্দুল লতিফের বিষয়ে আমরা চলে যাই। নবাব আব্দুল লতিফ, তার বিষয়ে আমাদের মাত্র 3টা স্লাইড আমরা এখান থেকে পড়বো এবং তার থেকে যে তথ্যগুলো আমরা পাবো সেই তথ্যগুলো পরবর্তীতে আমরা এমসিকিউ সলভ করব এখান থেকে। ঠিক আছে, নবাব আব্দুল লতিফ, নবাব এটা কিন্তু তার জন্মগত কোনো নাম না, এটা হচ্ছে উপাধি, ইংরেজদের দেওয়া একটা উপাধি। কাদের উপাধি? ইংরেজদের দেওয়া উপাধি। ঠিক আছে, তাহলে ইংরেজদের দেওয়া উপাধি, তার একটা হচ্ছে নবাব আর একটা হচ্ছে নবাব বাহাদুর। তাহলে তার উপাধি কয়টা? 2টা, একটা হচ্ছে নবাব আর একটা হচ্ছে নবাব বাহাদুর। তিনি ফরিদপুর জেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত মেধাবী এবং হচ্ছে পরিশ্রমী ছিলেন এবং মনোযোগী ছাত্র ছিলেন। অল্প সময়ে তিনি ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু এই ইত্যাদি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি অল্প সময়ে মানে খুব
কম সময়ের মধ্যে ইংরেজি, আরবি, ফার্সি এবং উর্দু ভাষায়, তো তিনি জীবনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন শিক্ষকতা করলেও এবং পরবর্তীতে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাহলে তিনি একজন অত্যন্ত মেধাবী লোক ছিলেন। তিনি অনেক ভাষায় পারদর্শী ছিলেন, যেমন ইংরেজি ভাষায় জানতেন, ইংরেজির পাশাপাশি তিনি উর্দু ভাষা জানতেন, তিনি ফার্সি ভাষা জানতেন, তিনি হচ্ছে তোমার আরবি ভাষাও তিনি জানতেন। তাহলে এই যে একাধারে এতগুলো ভাষা তিনি জানতেন, এবং সেই সাথে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি শুরু করেন, পরে ডেপুটি কালেক্টরও হয়েছিলেন। আমাদের সাল মুখস্থ করতে হবে না, এগুলো দরকার নাই। যেগুলো বলতেছে এগুলো একটু পড়তে হবে। কেন পড়তে হবে সেটার পেছনে কারণ হচ্ছে উদ্দীপক আসবে এভাবে যে ফরিদপুরে জন্ম নেওয়া এক বালক অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছিলেন। তিনি একাধারে ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন, এবং তিনি কিছুদিন শিক্ষকতা করলেও পরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে ডেপুটি কালেক্টর হয়েছিলেন। ওকে, তো তোমরা একটু লাইভটা শেয়ার করো পারলে, কেমন? আমাদের লাইভের যে স্টুডেন্টের উপস্থিতি সংখ্যা যখন কম হয় আমাদের ক্লাস নিতে ভালো লাগে না, সহজ কথায়। হ্যাঁ, তোমরা একটু লাইভটা নিজেদের টাইমলাইনে আপাতত যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ শেয়ার করে রাখো, ঠিক আছে? তাহলে তিনি পরবর্তীতে 1862 সালে, তোমরা কি জানো যে 1861 সালে একটা আইন হয়েছে, যে আইনটার নাম হচ্ছে 1861 সালের ভারতীয় পরিষদ আইন। হ্যাঁ, ভারতীয় পরিষদ আইন। এই ভারতীয় পরিষদ আইনের মধ্যে বঙ্গীয় ব্যবস্থাপক সভা নামক একটা, মানে সেখানে এক কথায় বলতে গেলে এই ভারতীয় পরিষদ আইনের মধ্যে যে আইনসভার সদস্য বানানোর জন্য তারা পরবর্তীতে 62 সালে বঙ্গীয় ব্যবস্থাপক সভা নামক একটা তোমার ব্যবস্থাপক সভা নির্ধারণ করেন, এবং সেখানে যে কয়জন বাঙালি ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে নবাব আব্দুল লতিফ। এবং পরবর্তীতে 63 সালে মুসলিম সাহিত্য সমিতি, এটাকে ইংরেজিতে মোহামেডান লিটারারি সোসাইটি বলে, মোহামেডান লিটারারি সোসাইটি। ওকে, লিটারারি সোসাইটি। ওকে, এটা মনে রাখবা যে তোমার মোহামেডান লিটারারি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমিতি, এটা কে প্রতিষ্ঠা করেছেন? নবাব আব্দুল লতিফ, এটা মনে রাখবা। শিক্ষার প্রতি অনুরাগের জন্য ব্রিটিশ সরকার তাকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে নিযুক্ত করছেন। সিনেট সদস্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটা দল, এবং এখানে তিনি সদস্যপদ লাভ করেছিলেন। তোমাদের বললেও তোমরা এত বেশি বুঝবে না, যার কারণে আমি জাস্ট এটা বললাম যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে তাকে রাখা হয়েছিল। 1880 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব এবং আরো পরে নবাব বাহাদুর ভূষিত করেন, এবং 1893 সালে 10 জুলাই তিনি ইন্তেকাল করেন। এরপরে হচ্ছে তিনি কি করছেন আসলে মুসলমানদের জন্য, তিনি আসলে কি করছেন, যে কাজগুলো করেছেন, হ্যাঁ, যে কাজগুলো করেছেন সেই কাজগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো, ঠিক আছে? তিনি মুসলমানদের জন্য তিনি কি করেছেন, তার মূল কর্মকাণ্ড এবং তার যে কার্যক্রম সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। যে মূল অবদান ও কর্মকাণ্ডের যে ইংরেজি শিক্ষার প্রসারে, অর্থাৎ মুসলিমরা তোমার তৎকালীন সময়ে ইংরেজি শিক্ষা বিমুখ ছিল। ইংরেজি শিক্ষা বিমুখ মানে হচ্ছে তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে চাইতো না। কারা? মুসলিমরা। আবার বলছি যে তৎকালীন সময়ে মুসলমানরা অনেকটা যে তোমার ইংরেজি শিক্ষা বিমুখ ছিল, এবং হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিমুখ ছিল, মানে ইউরোপের যে শিক্ষা অর্থাৎ উচ্চ শিক্ষার প্রতি মুসলমানরা বিমুখ ছিল। মানে বিমুখ মানে হচ্ছে পড়তে চাইতো না বা শিক্ষা গ্রহণ করতে চাইতো না, যার কারণে যে তোমার নবাব আব্দুল লতিফ ইংরেজি শিক্ষা প্রসারে মুসলমানদেরকে তোমার অগ্রগামী হওয়া বা উচ্চশিক্ষা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেছিলেন, মুসলমানদের এই শিক্ষায় উদ্বুদ্ধ করেন। মোহামেডান লিটারারি সোসাইটি অর্থাৎ মুসলমানদের শিক্ষা ও সাহিত্য বিকাশে একটা মুসলিম সাহিত্য সমাজ, এটাকে আমরা মুসলিম সাহিত্য সমাজও বলে থাকি। কি বলি? মুসলিম সাহিত্য সমাজ ও বলে থাকি। তাহলে মোহামেডান লিটারারি সোসাইটির অর্থ হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ। হ্যাঁ, এটাও আমরা। আচ্ছা স্যার, আমাদের এইচএসসি পরীক্ষার জন্য দ্বিতীয় অধ্যায়টা কি এত গুরুত্বপূর্ণ? এটা থেকে আবার দুইটা সৃজনশীল আসবে, অবশ্যই আসবে। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অনেক টপিক আছে যে টপিকগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? আমি ওই অধ্যায়টা না পড়ালে হয়তো তোমাদেরকে ওইভাবে বলতে পারবো না, তবে কয়েকটা টপিক আমি বলি, যেমন ভাষা আন্দোলন। হ্যাঁ, ভাষা আন্দোলন থেকে পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে। আর একটা হচ্ছে বৈষম্য, পাকিস্তানের সাথে বাংলাদেশের বৈষম্য থেকে একটা প্রশ্ন থাকবে। আর হচ্ছে তোমার 1966 সালের 6 দফা, এটাও পড়বা ভালো করে।
এরপর 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন। এই 4-5টা টপিক এগুলো একটু পড়ো। এরপর মোহামেডান লিটারেরি সোসাইটির ক্ষেত্রে মুসলমানদের মধ্যে শিক্ষা ও সাহিত্য বিকাশে এই প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে মহসিন ফান্ডের টাকা আগে আটকে ছিল, যে মুসলমানদের মধ্যে শিয়া এবং সুন্নি বিরোধকে কেন্দ্র করে মহসিন ফান্ড, তোমরা হাজী মোহাম্মদ মহসিনের নাম নিশ্চয়ই শুনেছো, সেই মহসিন ফান্ডের টাকা তোমার ভাইয়া ফারিহা বলতেছে, আচ্ছা খানম এটা কে? খানম ঋতু, আচ্ছা আমি কমেন্ট দেখতেছি, বাট হচ্ছে কমেন্ট আমি যখন হচ্ছে পড়ি বা পড়াই তখন তুমি কমেন্ট করো, যার কারণে তোমার কমেন্ট আমার চোখে পড়ে না। মহসিন ফান্ডের টাকা যেটা বললাম, যে দারিদ্র এবং হচ্ছে তোমার মেধাবী শিক্ষার্থী যারা আছে, যে শিয়া এবং সুন্নি নির্বিশেষে সকল মুসলমান ছাত্রদের জন্য মহসিন ফান্ডের টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং সেটাও করেছিলেন কি নবাব আব্দুল লতিফ। কলকাতা আলিয়া মাদ্রাসাকে আধুনিকীকরণ এবং মডার্নাইজেশন করা, অর্থাৎ হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা যেটা ছিল সেটাকে আধুনিকীকরণের ক্ষেত্রে নবাব আব্দুল লতিফের একটা ভূমিকা সেখানে ছিল। আমি খুব অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। ইমরান আমাদের সাথে যুক্ত হয়েছে। ইমরান, আমি গত ক্লাসে তোমাকে যা বলেছি তার জন্য তুমি মাইন্ড করো না, এবং এটা ছিল তোমার জীবনে একটা শিক্ষা। হ্যাঁ, তো এই হিন্দু কলেজকে সকল ধর্মের জন্য উন্মুক্ত করা, এটার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। যেমন হচ্ছে হিন্দু কলেজ যেটা ছিল শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের জন্য, পরে নবাব আব্দুল লতিফ ইংরেজদের কাছে প্রস্তাব করলেন যে হিন্দু কলেজে তো মুসলমানরা পড়তে পারে না, তো মুসলমানরা তো পিছিয়ে যাবে, তো এই জন্য তিনি হিন্দু কলেজের নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করেছিল। তাহলে হিন্দু কলেজকে সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া, এই কাজটাও তিনি করেছেন। তাহলে তিনি কয়টা কাজ করেছেন আমরা প্রথমে জানি, যে তিনি মুসলমানদের শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছেন, বিশেষ করে ইংরেজি শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি মহসিন ফান্ডের টাকা মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য তিনি ব্যয় করেছেন বা হচ্ছে সুযোগ করে দিয়েছেন। এর পাশাপাশি তিনি মোহামেডান লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, যার মাধ্যমে মুসলমানদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। এর পাশাপাশি কলকাতা যে আলিয়া মাদ্রাসা ছিল, সেই আলিয়া মাদ্রাসাকে উন্নতিকরণ বা আধুনিকীকরণের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এবং আরেকটা বললাম কি, হিন্দু কলেজকে তিনি প্রেসিডেন্সি কলেজে পরিবর্তন করেছেন। তাহলে তিনি প্রথমে দেখলেন যে হিন্দু কলেজ শুধুমাত্র হিন্দু শিক্ষার্থীরা পড়তে পারতো, যার কারণে তিনি যাতে মুসলিম শিক্ষার্থীরাও সেখানে পড়তে পারে সেজন্য তিনি প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করেছেন। এরপরে তিনি উপাধি এবং স্বীকৃতি, তিনি নবাব, পরে নবাব বাহাদুর উপাধি ভূষিত হন। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাস তার নামে নামকরণ করা হয়েছে, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র হল তার নামে, নবাব আব্দুল লতিফের নামে নামকরণ করা হয়েছে। সমাজ সংস্কারে অবদানের জন্য তাকে বলা হয় বাংলার সৈয়দ আহমেদ। এই যে বাংলার সৈয়দ আহমেদ বলা হয়, আসলে সৈয়দ আহমেদ কি? আমরা এই যে দেখো, যেমন ধরো হচ্ছে স্যার আমার কলেজের নাম প্রেসিডেন্সি। আচ্ছা আশিক শান্ত, তুমি কলকাতা থেকে? তুমি তো কলকাতা থেকে না, এটা কলকাতার প্রেসিডেন্সি কলেজের কথা বলছে, তোমার না। হ্যাঁ, তো এখানে আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি সৈয়দ আহমেদকে, যে সৈয়দ আহমেদ হচ্ছে ভারতের, উত্তর ভারতের তোমার একজন মুসলমানদের শিক্ষা বিস্তারে অবদান রাখা সৈয়দ আহমেদ। এই সৈয়দ আহমেদ খান তিনি মুসলমানদের, উত্তর ভারতে মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য তোমার বিশেষ অবদান রেখেছে উত্তরপ্রদেশে। হ্যাঁ, তো যার কারণে তার মানে তিনি যেভাবে ওই অঞ্চলে ভারতে মুসলমানদের শিক্ষা বিস্তারে অবদান রেখেছে, ঠিক একইভাবে নবাব আব্দুল লতিফও ভারতীয় উপমহাদেশের বাংলায়, অর্থাৎ আমাদের এই জনপদে মুসলমানদের শিক্ষা বিস্তারে তার মানে সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেছেন, যার কারণে তাকে বাংলার সৈয়দ আহমেদ খান বলা হয়। তাহলে কেন নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমেদ খান বলা হয়? কারণ হচ্ছে যে তিনি বাংলার মানুষদের শিক্ষা বিস্তারে, বিশেষ করে ইংরেজি শিক্ষা এবং হচ্ছে উচ্চ শিক্ষা, হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকীকরণ এবং শিক্ষার বিভিন্ন অবদানের জন্য তাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয়। তাহলে পরীক্ষায় একটা অনুধাবনমূলক প্রশ্ন আমরা এখান থেকে পাবো, কেন নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয়। ঠিক আছে, এরপরে নবাব আব্দুল লতিফ কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটা তোমরা একটু আগেই পেয়েছো, যে কোন জেলায়। একটু আমরা তার বিষয়ে এই এমসিকিউ গুলো উত্তর করার চেষ্টা করি। আমরা কিন্তু প্রথমেই তার বিষয়ে আমরা পড়েছি যে নবাব আব্দুল লতিফ তার জন্ম ফরিদপুর জেলার রামপুর গ্রামে। তাহলে এখানে যে জ্ঞানমূলক প্রশ্নটা আসছে যে আব্দুল লতিফ কোন জেলায় জন্মগ্রহণ করে, সেটা কোন জেলায়? তাহলে সেটা
নিশ্চয়ই ফরিদপুর জেলায়। কোন জেলায়? ফরিদপুর জেলায়। নবাব আব্দুল লতিফ কোন সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন? যদিও তোমাদের এরকম প্রশ্ন আসবে না তোমাদের মেইন বই মানে বোর্ড পরীক্ষায়, তারপরও তোমাদের যেহেতু আমরা এই টপিকটা পড়াইছি, তো এখানে সালটা তোমরা হয়তো ধরতেও পারো, আবার নাও ধরতে পারো। তবে না ধরতে পারো তো দোষের কিছু না। আমি আবার বলছি, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছিলেন 1849-এ। 54 থেকে 67 পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে ছিলেন। তাহলে তিনি 1949 সালে কি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখি এটা কয়জন পারো। মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? স্যার আমাদেরকে এই কালারের টি শার্টটি গিফট দিয়েন। এই টি শার্ট গুলো 2023 সালের, এটা অনেক পুরাতন টি শার্ট। হ্যাঁ, সাইমা রেফিন যুক্ত হয়েছে, হাই হ্যালো সাইমা। এরপরে আমাদের সাথে সিদ্দিকা সালিম আবন্তি, ওকে, আলফি আক্তার, তাসমিন জাহান। এটা 2023 সালের টি শার্ট। হ্যাঁ, এটা পুরাতন হয়ে গেছে, আমি এর মাঝে মধ্যে পরি আর কি। তাসমিয়া জাহান। আচ্ছা, আশিক শান্ত বলেছে ডি, মুসলিম সাহিত্য। এখানে এটা 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 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা বলো। মুসলিম সাহিত্য সমিতি কত সালে, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে মোহামেডান লিটারারি সোসাইটি, এটা হচ্ছে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে মোহামেডান লিটারারি সোসাইটি। ওকে, এটা কত সালে বলো? বুঝছি, আমি ভালো আছি ইমরান। 3 নাম্বারটা বলো, 3 নাম্বারটা বলো, এটা বলো। 3 নাম্বারের গ, আলফি বলছে 3 নাম্বারের গ। বাকিরা বলো, বাকিরা দ্রুত 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 দ্রুত, এটা দরকার আছে। কেয়ামনি 3 নম্বরের গ বলছে, 3 নম্বরের গ। সিদ্দিকা সালিম আবন্তি, ওকে। এরপরে রুদ্র দেবনাথ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, অনেকের উত্তর পেলাম। এরপরে নবাব বাহাদুর আব্দুল লতিফকে কে প্রদান করেছিলেন? যে নবাব বাহাদুর, এই যে নবাব বাহাদুর এবং নবাব, আমি যে মাত্র বললাম যে নবাব এবং নবাব বাহাদুর, প্রথমে নবাব পরে নবাব বাহাদুর উপাধি দিয়েছিলেন, সেটা কে দিয়েছিলেন? এটা তোমরা নিশ্চয়ই পারবে। হ্যাঁ, আমি জানি তোমরা এটা পারবে, আমি যেহেতু বলেই দিয়েছি তোমাদেরকে। এটা কিন্তু আমি শুরুতেই বলেছি যে নবাব আব্দুল লতিফ কেন বলা হয়, ঠিক আছে। এরপরে আমরা ওনার বিষয়ে যে তত্ত্বগুলো পড়েছি আপাতত এটুকুই থাক। আমরা 10টা এমসিকিউ পড়ছিলাম না, তোমরা উত্তর করো। নবাব বাহাদুর উপাধি কে দিয়েছিলেন? আমরা হচ্ছে 10টা, এখান থেকে 10টা পড়ছিলাম। হ্যাঁ, এগুলো পড়ছিলাম একটু আগে শুরুতেই। তো এরপরে আমরা আর 10টা পড়ি, একটু দেখো। বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কাকে? 11 নাম্বার থেকে, ঠিক আছে। এখানে নবাব সৈয়দ আহমেদ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কবি কাজী নজরুল ইসলাম, কবিগুরু, কবিগুরু না, জাতীয় কবি। তুমি কখন আসছো, কিভাবে আসছো? আচ্ছা, রুদ্রদেব বলছে যে গ। আচ্ছা, ব্রিটিশ সরকার, তার মানে কি ব্রিটিশ সরকার। আচ্ছা, ব্রিটিশ সরকার। তাসমিয়া জাহান, ওটা 11 নম্বরের কথা বললেন, আমি এর আগেরটা তাসমিয়া জাহান। আচ্ছা ঠিক আছে, তুমি এর আগে উত্তর করে ফেলেছো। তাহলে এখানে দেখো, এই যে ব্রিটিশ সরকার মানে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় কাকে? তো একটু আগেই তোমরা সেটা পড়ছো, যার কারণে তোমরা এটা সবাই পারবে, নবাব আব্দুল লতিফকে। এরপরে প্রশ্ন, মোহামেডান লিটারেরি গঠন করেন কে? এগুলো কিন্তু তোমাদের বোর্ড কোয়েশ্চেন, মানে ডিরেক্ট বোর্ড কোয়েশ্চেনে আসছে এরকম। হ্যাঁ, বোর্ডে আসছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বা বাংলাদেশের যে শিক্ষা বোর্ড গুলো আছে। তাহলে নতুন কোনো কালার টি শার্ট দেন, আমার আপনাদের স্পেশাল বেসের স্টুডেন্ট না। তোমাদের রেপিড বেসের টি শার্ট দিছে না? কেমনই যেটা দিছে এটা নাও না। স্যার আজকে আপনার পাঞ্জাবি কই? বৃষ্টির মধ্যে কি পাঞ্জাবি পরবো? হ্যাঁ, ফ্যান পরে থাকতে হতেছে না, পাঞ্জাবির কথা বলো। হ্যাঁ, ওই যে প্যান্ট পরে থাকতে পারতেছি না বলতে, ওই যে লম্বা প্যান্ট পরে রাস্তা দিয়ে আসার সময় প্যান্টের অর্ধেক ভিজে যায়। হ্যাঁ, তো তুমি পাঞ্জাবির কথা বলতেছো, পাঞ্জাবির ল্যাস ভিজে যাবে তো উঠতে উঠতে। হ্যাঁ, গাড়িতে উঠলেই তো এমনিতেই ফাঁসা টাসা ভিজে যায়, তো ওই সেভাবে পাঞ্জাবি পরবো কিভাবে? এখানে দেখো যে 11 নম্বর যেটা, এটার পরে হচ্ছে 12 নম্বর। হ্যাঁ, 12 নম্বর, মোহামেডান লিটারেরি গঠন করে কে? এটা পারবা, নবাব আব্দুল লতিফ। এরপরে প্রশ্ন হচ্ছে কি, নবাব স্যার সলিমুল্লাহর অবদান কোনটি? এটা যদিও আমি তোমাদেরকে টপিকটা পড়াই নাই, নবাব স্যার সলিমুল্লাহ। তো সলিমুল্লাহর বিষয়ে কয়েকটা টপিক আমি তোমাদেরকে বলি। যেমন স্যার সলিমুল্লাহ, তিনি হচ্ছে বাংলাদেশের একজন অবিসংবাদিত রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং বিশেষ করে তিনি বঙ্গভঙ্গের ক্ষেত্রে অবদান রেখেছে। কে? স্যার সলিমুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রাখছে। আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, আহসানুল্লাহ
হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং স্কুল, এটা প্রতিষ্ঠা করছে মানে তিনি, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং স্কুল তিনি এটা প্রতিষ্ঠা করছে। এর পাশাপাশি যে তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করছে। মোহামেডান মানে হচ্ছে মুসলমানদের, মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন, প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করেছে। তাহলে এখানে তোমার এর পাশাপাশি মুসলিম লীগের জন্ম দিয়েছেন তিনি কিন্তু এই যে দেখো 1905 সালে যখন মুসলিম লীগের জন্ম হয়, কত সালে? 1905 সালে। হ্যাঁ, 1905 সালে। তোমাদের কাছে আমি যখন টপিক মানে তোমাদেরকে এই যে একটু আগে নবাব আব্দুল লতিফ সম্পর্কে পড়ানোর পরে যখন এমসিকিউ দিলাম তোমাদের কাছে খুব ইজি মনে হয়েছে, কিন্তু এইরকম পড়াইলে কিন্তু তোমাদের কাছে ইজি মনে হবে না। এবং বেশি ইজি মনে হলে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে কি যে তোমরা আগ্রহ হারিয়ে ফেলো, এটা হলে হবে না, ঠিক আছে? তো খুব ইজি করে দিচ্ছি বলে ইজি হচ্ছে, ইজি না করলে কিন্তু সব কঠিনই মনে হতো, ঠিক আছে? তো এখানে যেমন আমি বললাম যে মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি, কারণ তিনি মুসলিম লীগের যে প্রতিষ্ঠা হয়েছে 1905 সালে তিনিই প্রস্তাবক, তিনি কি প্রস্তাবক, এবং তিনিই প্রথম সভাপতি। কে? নবাব স্যার সলিমুল্লাহ, মনে রাখবা। তাহলে নবাব স্যার সলিমুল্লাহর অবদান কি? যে কংগ্রেস প্রতিষ্ঠা, সিপাহী বিদ্রোহের নেতৃত্ব, আওয়ামী লীগ প্রতিষ্ঠা না মুসলিম লীগ প্রতিষ্ঠা? 13 নম্বরের গ অলরেডি তোমরা উত্তর করেছো, ভেরি গুড। আমার শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগী। এরপরে প্রশ্ন হচ্ছে কি মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন অবদান, মানে কোন নেতার অবদান সর্বাধিক? প্রশ্ন জাস্ট ঘুরাই দিছে, কিন্তু প্রশ্ন একই, নবাব স্যার সলিমুল্লাহ। এরপরে প্রশ্ন হচ্ছে কি বঙ্গভঙ্গ বিরোধী তৎপরতাকে মোকাবেলা করার জন্য নবাব স্যার সলিমুল্লাহ কোন আন্দোলন, মানে কোন সংগঠন গড়ে তুলেছিল? বললাম না মোহামেডান, এই যে মোহামেডান লিটারারি সোসাইটি, এটা হচ্ছে কার? আব্দুল লতিফের। কার? আব্দুল লতিফ। হ্যাঁ, তো এরপরে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন আর মুসলিম লীগ, তাহলে মোহামেডান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন, এগুলো না। এখানে বলছে সংগঠন, এটা যদি রাজনৈতিক দল হইতো তাহলে মুসলিম লীগ হইতো। হ্যাঁ, বুঝতে পারছো? মুসলিম লীগ হইতো। আর যদি যখন বলবে সংগঠন, তাহলে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়নের কথা আমরা পড়বো। তাহলে 15 নম্বরের 2 যেমন উত্তর করেছে, 15 নম্বরের 2 কামরুন নাহার উত্তর ভুল হয়েছে বাবু, এইভাবে ভুল উত্তর করা যাবে না। আলফি উত্তর ভুল হয়েছে। নুসরাত উত্তর 14 নম্বর এখনো 15 নম্বরে কি হবে সেটা বলো। 15 নম্বরে হচ্ছে তাসমিয়া জাহান বলছে 2। আচ্ছা, ভেরি গুড। রুদ্র উত্তর ভুল হয়েছে। সিদ্দিকা সালিম আবন্তি উত্তর ভুল হয়েছে। কেন ভুল হয়েছে জানো? ওই যে আমি তোমাদেরকে টপিক পড়াই নাই, জাস্ট এমসিকিউ পড়াইছি, এই জন্য হচ্ছে তোমাদের ভুল হয়েছে। এখানে কিন্তু আমি বলেই দিয়েছিলাম তিনি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করেছে। আমি জানি না তোমরা কতটুকু মনোযোগ দিচ্ছ, মনোযোগ দিলে কিন্তু এটা পারার কথা। তাসমিন সাইমা উত্তর হয়েছে। ওকে, এরপরে প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি মুসলিম শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহ গৃহীত পদক্ষেপগুলো। তো মুসলমানদের শিক্ষা বিস্তারে নবাব স্যার সলিমুল্লাহর কয়েকটা পদক্ষেপ ছিল, যেমন হচ্ছে তিনি স্যার সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা করেছিলেন, এটা তো আমরা আব্দুল লতিফের জানি, তাহলে এটা বাদ। তো আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল। এখানে একটা জিনিস হচ্ছে কি যে যদি মানে এটা বাদ হয়ে যায়, তাহলে এটা ছাড়া অপশনের মধ্যে যদি দেখি তাহলে এটা 2 আছে, এখানে এটা হবে না। এরপরে হচ্ছে এখানেও 2 আছে, এটাও হবে না, এটাও হবে না। তাহলে অটো উত্তর চলে আসে, মানে অটোমেটিক, মানে আমরা যদি বলি অটোমেটিক উত্তর চলে আসে। মানে জাস্ট হচ্ছে একটা অপশন না, এটা আমরা জানলাম যে এটা তো আব্দুল লতিফের, তাহলে বাকিগুলো অপশনের মধ্যে কি? অপশনের মধ্যেই কিন্তু উত্তর চলে আসে। কিরকম? যে এখানে 2 যেহেতু সবগুলোতে আছে, যেগুলোতে 2 আছে তাহলে সেগুলো উত্তর হবে না, বাকিটা উত্তর। বুঝতে পারছো? তো ওইভাবেও কিন্তু আমরা উত্তর বের করতে পারি, এটা জাস্ট হচ্ছে মাথাটা খাটাইতে হবে আর কি। তো আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলের কথা আমি একটু আগে বলছিলাম। মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন তোমার গঠন করেছিলেন কে? মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন, এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে লিটারারি সোসাইটি, যেটা লিটারারি সেটা হচ্ছে কি লিটারারি, সেটা হচ্ছে নবাব আব্দুল লতিফের। আর মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন যেটা, সেটা হচ্ছে কার? যে নবাব স্যার সলিমুল্লাহ। তিনি এটা কেন করছিলেন? যে মুসলমানদের স্বার্থ রক্ষা, মুসলমানদের আধুনিক শিক্ষা বিস্তারের। দেখো মোহামেডান লিটারারি সোসাইটি যেটা ছিল সেটার কাজই ছিল হচ্ছে এটা অনুদান, মানে সরি 2। তো তাহলে বঙ্গভঙ্গ বিরোধী, তাহলে এখানে অপশনের মধ্যে কিন্তু সেম, যেখানে 2 আছে সেটা বাদ, যেখানে 2 আছে সেটা কি
বাদ। তাহলে মুসলমানদের আধুনিক শিক্ষা বিস্তারের জন্য তিনি এটা করেননি, যার কারণে যেখানে 2 আছে এটা বাদ, বাকি এই দুইটাই উত্তর। তাহলে বুঝতে পারছো তো, প্রশ্ন ওইভাবেই হচ্ছে আমাদের অনেক সময় উত্তর করতে হয় যদি আমরা না জানি। এই বহুপদী প্রশ্নের ক্ষেত্রে এটা একটা টেকনিক। হ্যাঁ, এটা এরপরের প্রশ্নে আমরা চলে যাই, সেটা হচ্ছে কি নিচের উদ্দীপকটি পড়ো, 18 এবং 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। যেমন 16 নম্বরের উত্তর অনেকেরই হয়েছে, এ আর রনি উত্তর ভুল হয়েছে তোমার, ঠিক আছে। তাসমিয়া জাহান উত্তর হয়েছে, আলফি উত্তর হয়েছে। 18 নম্বর প্রশ্ন, যেমন ধরো এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে যে এক সরকারি চাকরি করতেন, এক সময় সরকারি চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে যোগদান করেন। তিনি তার এলাকার সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা দীক্ষা ও চাকরির ব্যবস্থা করেন। তিনি তার দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি এতিমখানা ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তো আমরা এখানে কয়েকটা জিনিস আগে আমাদের একটু জানতে হবে। তিনি হচ্ছে কে কর্মকাণ্ডে তোমার পতিত মানে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, তোমরাই উত্তর করো এটা আগে। আমি অলরেডি বলে দিয়েছি উত্তরটা, কিন্তু আমি অলরেডি তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছি তিনি কি কি করেছিলেন। নবাব স্যার সলিমুল্লাহ, আচ্ছা নাবিল বলছে যে নবাব স্যার সলিমুল্লাহ, ভেরি গুড ভেরি গুড। 18 নম্বরের সলিমুল্লাহ, ওকে। তিনি তাহলে এই যে সলিমুল্লাহর ক্ষেত্রে কি কি, তিনি হচ্ছে কি সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সেখান থেকে ডেপুটি কালেক্টর হয়েছে, পরে সেখান থেকে তিনি চাকরি ছেড়ে দেন। তিনি মানুষের শিক্ষা ও চাকরির ব্যবস্থা করার জন্য তিনি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মানে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জমি, এই জমি দান করেছিলেন স্যার সলিমুল্লাহ। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা যে জমি, সেগুলো দান করে গিয়েছিলেন নবাব স্যার সলিমুল্লাহ, দান করে দিয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং তিনি এতিমখানা, সলিমুল্লাহ এতিমখানা এবং হাসপাতাল, এই হাসপাতালের নাম কি বলতে পারবা কেউ? যে এই হাসপাতাল তিনি যখন প্রতিষ্ঠা করছিলেন তখন এটার নাম ছিল হচ্ছে মিডফোর্ড হসপিটাল, মিডফোর্ড হসপিটাল। এই মিডফোর্ড হসপিটালের বর্তমান নাম কি? কেউ একজন বলো, এই মিডফোর্ড হসপিটালের বর্তমান নাম কি? বলো তো কেউ একজন, দেখি পারো কিনা বলো। এই মিডফোর্ড হসপিটালের বর্তমান নাম কি? তাহলে 18 নম্বরে তোমরা সবাই পেরেছো, বেশিরভাগই পেরেছে। এরপরে 19 নম্বরে দেখো, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ রাজনৈতিক ব্যক্তি। হ্যাঁ, তিনি মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনে ভূমিকা রেখেছে, বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠায় অবদান রাখেন। তাহলে এখানে দেখো যে মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনে ভূমিকা রাখেন, হ্যাঁ বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন, মুসলিম লীগ প্রতিষ্ঠায় অবদান রাখেন। তাহলে একটু খেয়াল করো যে তোমার বঙ্গভঙ্গ এটা তো আমরা জানি, হ্যাঁ আমরা মুসলিম লীগ প্রতিষ্ঠা এটাও আমরা জানি। তাহলে দেখো 2 এবং 3 এর একটা অপশন আছে, 2 এবং 3 এর অপশন আছে, আর একটা হচ্ছে 3টার অপশন। তাহলে 2 এবং 3 এর অপশন এবং 3টার অপশন। তিনি মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনে ভূমিকা রাখছে কিনা সেটা আমরা জানতে পারি। হ্যাঁ, তো তোমরা এই যে স্বতন্ত্র নির্বাচনে ভূমিকা রাখছে কিনা তিনি, হ্যাঁ এটার উত্তর তিনের, তারমিন অলরেডি উত্তর করে দিয়েছে, এটা হচ্ছে 3টা। অর্থাৎ মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনে তিনি ভূমিকা রেখেছিলেন, স্বতন্ত্র নির্বাচন মন্ডলী। যেমন 1919 সালে যে নির্বাচন হয়েছে, সেই 1919 এর নির্বাচনের মধ্যে যে তোমার স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা রাখা হয়েছে। এরও আগে যে 1892-তে যে তোমার সংশোধনী হয়েছে, এবং 1909 সালে একটা তোমার আইন হয়েছে। তোমাদেরকে আমি আইনগুলোর কথা বলি। ব্রিটিশ ভারতে যে কটা আইন হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে 1858, এরপরে 1861, 1800, তারপরে 92, 1909, হ্যাঁ 1919, এরপরে 1935, এরপর 1947। এগুলো হচ্ছে আইন, বুঝছো। ব্রিটিশরা এগুলো আইনগুলো আমাদের জন্য পাঠাইছে বিভিন্ন সময়। এবং এখানে 1909-এ যে স্বতন্ত্র নির্বাচক মন্ডলীর কথা বলছে, এটাতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, যে স্যার সলিমুল্লাহ এটাতে নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে প্রশ্নে আমরা চলে যাই, দেশবন্ধু কাকে বলা হয়? এটা আমি যদিও বা তোমাদেরকে আজকে এইটুকু পড়াই শেষ করে দিব, কাকে দেশবন্ধু বলা হয়, কারণ তোমাদের উপস্থিতি খুবই অসন্তোষজনক, ঠিক আছে। দেশবন্ধু কাকে বলা হয় বলো। কিন্তু যেটুকু পড়াইছে এটুকু এমন ভাবে পড়াইছে যাতে তোমরা ভুলে না যাও, কখনো তোমরা ভুলবা না। যদি মনোযোগ দিয়ে ক্লাস করছো এরকম হয়, তাহলে কখনোই তোমরা ভুলে যাওয়ার কথা না। দেশবন্ধু কাকে বলা হয়? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নামের সাথে সাথে আমরা এটা বলে ফেলবো, ঠিক আছে, তখন আমাদের মনে থাকবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে এতক্ষণ ছিলাম তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর, তোমাদের রাসেল ভাই। ওকে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। বৃষ্টিতে সবাই বৃষ্টি থেকে বিরত থাকো, হ্যাঁ, এবং নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।